প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাউদ্দিন আহমেদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক। আমার পাশে উপবিষ্ট জনাব রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির সদস্য সচিব। অধ্যাপক মওদুদ আলমগীর পাবেল, মিডিয়া সেলের আহ্বায়ক ও অভ্যর্থনা কমিটির সদস্য। পাশে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামস, তিনি চেয়ারপারসন নিরাপত্তা যে আছেন নিরাপত্তা প্রধান, আমরা সিএসএফ নামে সবাই চিনি, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তিনি প্রধান। আমাদের ও দলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি আপনাদের অকুণ্ঠ সহযোগিতার জন্য। আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত আছেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির 17 বছর ব্যাপী দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন ইনশাআল্লাহ। শুরুতেই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য। আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জন দুর্ভোগের কারণ সৃষ্টি করে। তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টি করে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো 100% প্রতিপালন করতে পারিনি। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে, যেতে চান ভাইয়ের কবরের পাশে। জনদুর্ভোগ পরিহার করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন। এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরপর 2 দিন সরকারি ছুটি, সব মিলিয়ে টানা 3 দিনের ছুটি। তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও 300 ফুট প্রশস্ত 36 জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছে। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদের
নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। রাজধানীতে তাদের প্রবেশ পথ ও যানবাহন, অবস্থান ও অভ্যর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধার্থে। এর সাথে থাকছে 20টি মেডিকেল ক্যাম্প, সার্বক্ষণিক চিকিৎসক, প্যারামেডিক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সেসব ক্যাম্পের তালিকাও সকলের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি। এছাড়াও মঞ্চের কাছাকাছি 6 শয্যার একটা ফিল্ড হাসপাতালও থাকবে, আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ। বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড়, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর, এই 3টি স্থানে হেল্প ডেস্ক থাকবে, যারা মোটর বাইক স্কটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিংয়ের স্থান: সায়েদাবাদ অভ্যর্থনা কেন্দ্র, ডেমরা স্টাফ কোয়ার্টার পয়েন্ট দিয়ে প্রবেশ করা গাড়ি সায়েদাবাদ বাস টার্মিনালে পার্কিং করবে। 2, শনির আখড়া অভ্যর্থনা কেন্দ্র এবং মহাখালী অভ্যর্থনা কেন্দ্র। শনির আখড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়িসমূহ সায়েদাবাদ বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। 3, বাবুবাজার অভ্যর্থনা কেন্দ্র, বাবুবাজার ব্রিজের নিচে, নয়াবাজার বাবুবাজার ব্রিজ পয়েন্টের গাড়িসমূহ ফুলবাড়িয়া, গুলিস্তান বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। 4, পোস্তগোলা ব্রিজের উপরে অভ্যর্থনা কেন্দ্র, ধোলাইপাড় মোড় অভ্যর্থনা কেন্দ্র, কমলাপুর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র, সদরঘাট লঞ্চ টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র। এখানে আমাদের সেই অভ্যর্থনা কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। সেখানে মেডিকেল টিম সহ অভ্যর্থনা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেবক সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে দিক নির্দেশনা দেবে। ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিংয়ের স্থান: 1, আবদুল্লাপুর অভ্যর্থনা কেন্দ্র, টঙ্গী আবদুল্লাপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং বিশ্ব ইজতেমার মাঠ, তোরাগ মাঠ। 2, নীলা মার্কেট অভ্যর্থনা কেন্দ্র, কাঞ্চন ব্রিজ 300 ফিট হয়ে এন্ট্রি পয়েন্টের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করবে, অথবা নীলা মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে করবে। যে 2 জায়গাতে সম্ভব হয় সেই 2 জায়গায় অভ্যর্থনা কেন্দ্র এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে মেডিকেল টিম সহ। দিয়াবাড়ি অভ্যর্থনা কেন্দ্র, গাবতলী এন্ট্রি পয়েন্টের গাড়ি বেড়িবাঁধ হয়ে উত্তরা দিয়াবাড়ি গরুরহাট 17 নম্বর সেক্টরে পার্কিং করবে। চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠ অভ্যর্থনা কেন্দ্র, বসিলা মোহাম্মদপুর হয়ে আসা গাড়ি পার্কিং চীন মৈত্রী হল, মহাখালী বাস টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র। এগুলো আমাদের অভ্যর্থনা কেন্দ্র, গাড়ি পার্কিং এবং মেডিকেল সার্ভিসের সুবিধা সহ এই তালিকাটা আপনাদের সামনে প্রদান করলাম। তিনি বাংলাদেশ বিমান থেকে বাংলাদেশ মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট করলে সবাই চেনে, অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।
আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে এই সুবিশাল আয়োজন নিশ্চিদ্র বা ত্রুটিহীন করা আমাদের এই ক্ষুদ্র কমিটি এমনকি বৃহৎ দলের পক্ষেও সম্ভব নয়। তারপরেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে স্বতঃস্ফূর্ত নেতা কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম। এই বিশাল আয়োজনে আমাদের মিডিয়া সতীর্থ হিসেবে আপনারা এই যাবৎ যে সহযোগিতা প্রমাণ রেখেছেন সেই জন্য জানাই গভীর কৃতজ্ঞতা এবং আগামীতে সেটা অব্যাহত রাখার অনুরোধ জানাই। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক রহমান ও জিয়া পরিবারের এই স্বদেশ প্রত্যাবর্তন সকলের সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই শুভকামনা প্রত্যাশায় আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন। আমি আগাম শুধু 26 তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারি। 25 বলে ফেলেছি, 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন। সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং আরেকটি অনুষ্ঠান হবে সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করি না, আপনাদেরকে যথাসময়ে জানাবো। 26 তারিখে বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা দিয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জ্ঞাপন, এইটুক 26 তারিখের অনুষ্ঠান। যারা অপতথ্য ছড়াচ্ছে সেটা তাদের ভিন্ন উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না। সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান সেভাবে আমরা সাজাইনি। শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে অভ্যর্থনাস্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন, এইটুকু। ওখান থেকে সেটা আপনারা জানতে পারবেন অনুষ্ঠান। এগুলো তো বলেছেন ব্রিগেডিয়ার সাহেব, সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মিডিয়া সংক্রান্ত কিছু বক্তব্য আছে, আপনারা প্রশ্ন করলে ভালো হতো। তারপরে আমি ডক্টর পাবেলকে বলবো যে মিডিয়া কর্মীদের জন্য কি ব্যবস্থা আছে সেটা উনি বলুন। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে মিডিয়া কর্মীদের ব্যাপারে আমাদের এই কমিটির আহ্বায়ক জনাব সালাউদ্দিন সাহেব যতটা বিস্তারিত বলেছেন, প্রথমত তিনি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সহযোগিতার জন্য। আমরা আশা করব যে আগামীতেও আপনাদের এই সহযোগিতাটা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে এটা বিশাল একটা আয়োজনের
অনুষ্ঠান এ সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা কেন, দেশের কারোরই এটা নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সুতরাং আপনাদের সহযোগিতা সর্বোচ্চভাবে আমরা চাইব। আপনারা জানেন যে বিমানবন্দরের রেড জোন যেটা, যেই জায়গাতে আমরা মূলত আমাদের স্থায়ী কমিটির সদস্যের বাইরে আর কেউই যাবেন না, তার বাইরেই প্রথমেই মিডিয়ার কর্মীদের জন্য আমরা আপনাদের জন্য যারা সেটি জায়গা নির্ধারণ করা আছে, এবং সেখানে প্রবেশের জন্য আমরা যে নিরাপত্তা পাস, সেটা আপনারা সকল সংবাদপত্র এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন থেকে আমাদের কাছে যা এসেছে সেটাকে সবটা বিবেচনা নিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী এবং নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট তাদের যতটুকু সক্ষমতা রয়েছে সব কিছু বিবেচনা করে আমরা সেটা বিতরণ করব। আজকেই আপনারা সেটা পেয়ে যাবেন, এবং এটা সমন্বয়ের দায়িত্ব থাকবেন আমাদের মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান, আতিকুর রহমান রুমন, এবং তাদেরকে সহযোগিতা করবেন জাহিদুল ইসলাম রনি। এবং এটা আপনাদের একটু পরে আপনারা এখানে অপেক্ষা করলে হয়তো আমরা শুরু করতে পারবো। আপনার নিজস্ব পরিচয় দিয়ে আপনারা এটা সংগ্রহ করবেন। এটা পৃথকভাবে বিমানবন্দরে যেটা আছে সেরকম, আবার 300 ফুট যে জায়গায় আমাদের ওখানে ছোট্ট একটা, যেটা বলতে পারি আমরা, যে একটা যে অনুষ্ঠানে যে আয়োজনটি আছে সেখানেও আপনাদের জন্য পৃথক পাস থাকবে, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় না যে যারা বিমানবন্দর যারা কভার করবেন তারা এই জায়গাতে এসে একই ব্যক্তির পক্ষে এটা হয়তো সম্ভব হবে না। আপনাদের জন্য সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে আপনারা দ্বিতীয় একটা টিমকে সেখানে প্রস্তুত থাকবেন। একটি অনুরোধ, যে একটা রেড জোন আছে যেটাকে অতিক্রম কেউই করতে পারবে না, ফলে সেখানে কেউই আপনারা দয়া করে প্রবেশের চেষ্টা করবেন না। আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা সেখানে করা আছে। আপনারা যারা রাইজার ওখানে বসাতে চান সেটা একদম মঞ্চের সামনাসামনি করা যাবে না, তার কারণ তাতে মঞ্চের পেছনে যারা থাকবেন অতিথিবর্গ বা আমাদের যারা অন্যান্য নেতাকর্মী তাদের দেখাটা বাধাগ্রস্ত হবে। সুতরাং দুই পাশে পর্যাপ্ত জায়গা রাখার চেষ্টা করছি আমরা, সেখানে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর এর সাথে যারা বিমানবন্দরে যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা গাড়ি নিয়ে যাবেন, তাদের গাড়িতে একটা স্টিকার থাকবে এবং সেখানে আপনাদের বৈধ পরিচয়পত্র, সেটা কিন্তু আমাদের বিষয় নয়, নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের পরিচয় নিশ্চিত করে আপনাদের গাড়ি এবং তারা পর্যবেক্ষণ করার পরে, এবং আপনাদের যে প্রফেশনাল পাস আছে সেটাকে সঙ্গে, এবং আমাদের যে পাসটা দেওয়া আছে সবগুলোকে একখানে করে তারা ওখানে যাওয়ার অনুমতি দেবেন। এটা আপনারা সম্ভব চেষ্টা করবেন যত দ্রুততার সাথে আপনারা সেই জায়গায় যেতে পারেন, সেটা ভালো। কারণ যদি মহাসড়ক বা বিমানবন্দর সড়ক যদি যা বেশি ভারাক্রান্ত হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাদের সেখানে পৌঁছবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর আপনাদের গাড়ি যারা মোটরকেডকে অনুসরণ করতে চান, তাদের কিন্তু মোটরকেডের সর্বশেষে কিন্তু জায়গা নিতে হবে, কারণ তারা নিরাপত্তাজনিত কারণে মোটরকেডের অভ্যন্তরে কোনো জায়গাতে আপনাদেরকে যাবার থাকার জায়গা করবেন না। এর পাশে অন্যান্য কয়েকটা পয়েন্ট আছে, যেমন ওভারপাস আছে কয়েকটা, সে জায়গায় আপনারা আপনাদের নিজস্ব মিডিয়া কর্মী বা আপনারা কীভাবে সেখান থেকে সম্প্রচার করবেন সেটার ব্যবস্থা করতে পারেন। আর বিমানবন্দরের অভ্যন্তরে আমরা শুধুমাত্র আমাদের মিডিয়া সেল এবং বিএনপি মেইন পেজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে যারা আসবেন তাদের একটা ক্যামেরা, এই 3টি ক্যামেরা ভিতরে থাকবে। ফলে আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের ফিডটা আপনারা সেখান থেকে, আমাদের মিডিয়া সেল পেজ থেকে আপনারা ফিডটা নিতে পারবেন। সেটা আপনাদের ওইটুকু অংশের জন্য অনুরোধ করব, যে ওখানকার এক্সক্লুসিভ বলতে যেটা বোঝায় সেটা আমরা অন্য কাউকেই এটা দেওয়ার সক্ষমতা আমাদের নেই। এইটুকুই বোঝায় আপনাদের জন্য বলা। আর এর বাইরে যে আমাদের কমিটির আহ্বায়ক যেটা বলেছেন, যে অন্যান্য স্থাপনা যেমন এভারকেয়ার হাসপাতাল অথবা আপনার বাড়ির পাশের কাছের জায়গাতে এখানে মিডিয়া পয়েন্ট আছে, কিন্তু সেই জায়গা অতিক্রম করে আপনারা দয়া করে কোনো রকমভাবে আমাদের জন্য নিরাপত্তার কোনো সমস্যার সৃষ্টি করবেন না। পরবর্তী দিনে যেটি উনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজার জিয়ারতকালে তিনি যখন যাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে, সেই জায়গাতেও আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা থাকবে। এই 2 দিনের জন্য এই পাসটা কিন্তু বলবৎ থাকবে, 25 এবং 26 তারিখের জন্য এই পাসটা থাকবে। একই পাস ব্যবহার করে আপনারা এই 2টি দিন ব্যবহার করতে পারবেন, সেটা আপনাদেরকে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। এই পাসটা যেন আপনাদের সাথে থাকে, এটা না থাকলে কিন্তু নিরাপত্তা কর্মীরা আপনাদের কিন্তু ওই জায়গায় থাকবার অনুমতি দিতে পারবেন না। আর সবচাইতে বড় কথা, আপনারা আমাদেরকে যতটা সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতা। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত রাখবেন, সে ব্যাপারে আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এটা নিরাপত্তাজনিত কারণে এটা প্রথম দিন থেকে বলা হয়েছে যে এটা সম্ভবত অনুমতি নেই। আর আমাদের যে যাদের উপর দায়িত্ব আছে, 2000 স্বেচ্ছাকর্মী আছে, স্বেচ্ছাকর্মী আছে, এবং তারা পোশাক পরে থাকবে। যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যাই হোক, এতক্ষণ আপনারা যে বক্তব্য শুনেছেন, এবং আমাদের একটা চূড়ান্ত, আমি বলবো যে একরকম চূড়ান্তই এই ব্রিফিংটি টোটাল প্রস্তুতির উপর আমাদের
এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক আপনাদেরকে জানিয়েছেন, আমাদের মিডিয়ার বিষয়টাও জানিয়েছেন পাবেল ভাই, এবং নিরাপত্তার বিষয়টিও জানিয়েছেন আমাদের ব্রিগেডিয়ার শামস ভাই। সকলে মোটামুটি আপনারা অবহিত হয়েছেন। আমরা আশা করছি আগামীকালকের যে প্রত্যাবর্তন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যাশিত, এবং সারা দেশের নেতাকর্মীরা আজকে উচ্ছ্বসিত 17 বছর পর তার এই প্রত্যাবর্তন। কারণ এর পেছনে আছে তার উপর নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলায় সাজা দেওয়া, নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই কাম্য, এবং শুরু থেকেই আপনারা সহযোগিতা করে এসেছেন। সেই কারণে আজকে সমস্ত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এই সংবাদ বিবরণীর এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। যারা আন্দোলন সংগ্রামে ছিল, একটা পর্যায়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা আসে, তারেক রহমান সাহেব এই ঘোষণা দেন। এই ঘোষণার পরে দেশের সার্বিক অবস্থার বিবেচনায় এবং সরকার যখন দেশে নির্বাচনের ঘোষণা করেন, তখন বিএনপির সাথে বিভিন্ন পর্যায়ে আমাদের সভা সমিতি বৈঠক হয়। আমাদের অনেক দল অনেক বড় রকমের প্রত্যাশা করতে পারে যে অমুক দল থেকে এতজন প্রার্থী হবে বা অতজন প্রার্থী হবে। তো এই জায়গাতে স্কাইপি মিটিংয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার আলোচনায় আমি ওনাকে বলেছিলাম যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আছে এবং যুগপৎ আন্দোলনের সাথীদেরও বিভিন্ন জায়গাতে প্রার্থী আছে। যোগ্যতার মাপকাঠিতে যিনি যোগ্য হিসাবে বিবেচিত হবেন তাকেই আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য সুযোগ দিবেন, এবং আমি বিশ্বাস করি সেটাই তিনি করেছেন। এবং আমাদের দল থেকে প্রথমে কয়েকটি জায়গা খালি রাখা হয়েছিল, তার পরবর্তী সময়ে আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এরকম কয়েকজনকেই তারা ছাড় দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো আমার যিনি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তার সাথে আমার আলোচনার পরে তিনি বলেন যে না, আমরা এত কম সংখ্যক ছাড় দেওয়া জায়গাতে তাদের সাথে একসাথে বসে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, একসাথে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। তো আমি তার সাথে দ্বিমত প্রকাশ করেছি যে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম এবং যারা যেখানে যোগ্য প্রার্থী আছে সেই বিবেচনায় তারা আমাদেরকে ছাড় দিবে, ওইটার সাথে তার সাথে আমি একমত। কিন্তু তিনি আমার সাথে একমত পোষণ করেন নাই। তো এই দলের সিংহভাগ স্থায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা তারা আমার সাথে একমত পোষণ করেছেন, কিন্তু কর্নেল অলি আহমেদ সাহেব একমত পোষণ করেন নাই। এবং একমত পোষণ না করে তিনি আজকে একটি প্রেস কনফারেন্স ডেকেছেন পার্টি অফিসে, আর অন্যদিকে বিএনপি অফিস থেকে আমাকে এই জায়গাতে আসার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের দলের আরও দু একজনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটা হলো কর্নেল অলি আহমেদের ছেলে। তো কর্নেল অলি আহমেদের ছেলে আমার সাথে আসে নাই। তো আমি আশা করি যে ওনার হয়তো শুভবুদ্ধির উদয় হবে। যদিও উনি আজকে প্রেস কনফারেন্স ডেকে বলছেন যে তিনি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে কোনো নির্বাচনে যাবেন না, তবে তিনি নির্বাচনে আসুক আর না আসুক, আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা হয়েছে সেই সমঝোতার সাথে আমি একমত, এবং আমি বিএনপির সাথে মিলেই আমার কুমিল্লা 255 কুমিল্লা 7 নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছেন না। হ্যাঁ, তারপরে এখন যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, এবং আমার সাথে এটা গত রাতের সিদ্ধান্ত। তো আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের প্রেসিডিয়ামের অনেকে, তারপরে নির্বাহী কমিটির অনেকেই ইতিমধ্যে যোগাযোগ করেছেন। তারাও আমার সাথে
তারাও আমার সাথে যোগাযোগ করেছেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির কোনো নির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়া কর্নেল ওলি সাহেব বিএনপির সাথে ডিসঅ্যাসোসিয়েট করার যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের সাথে এলডিপির প্রেসিডিয়ামের অনেকেই তার সিদ্ধান্তের সাথে একমত নন এবং আমি তাদের সাথে আলোচনা করে বিএনপিতে যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এলডিপির কমিটিতে আছেন, নির্বাহী কমিটি প্রেসিডিয়াম, তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে বিভিন্ন জায়গাতে কার্যক্রম চালিয়ে যাবেন। আমিও ব্যক্তিগতভাবে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন। জি, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি কর্নেল ওলিকে। আমরা আরেকটা ঘোষণা করতে যাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি এবং আমাদের যাদের জন্য আমরা নেতৃবৃন্দ যাদের জন্য আমরা এই আসনগুলোতে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে, ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন, তার জন্য আমরা কুমিল্লা ৭ এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর ১-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল ২ ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর ৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ ৪ মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা ১৩। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা ১২। মাহমুদুর রহমান মান্না, বগুড়া ২ নাগরিক ঐক্য। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী ৩। ব্রাহ্মণবাড়িয়া ৬ মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। হ্যাঁ, আর এনপিপি করবে ধানের শীষ নিয়ে। জি না, এটা তো আপনার এটা হচ্ছে তাদের কোনো নিবন্ধন নাই। দে ক্যান জয়েন এন্ড ডু ইট। হ্যাঁ।